আপনি শুনে হয়তো হতবাক হবেন যে বাজারে নতুন নতুন পিসি বিক্রির দোকানগুলোতে বিদেশি ইউজড, রিফারবিশড বা পুরাতন, যেগুলোকে কোরিয়ান পণ্য বলে প্রচারিত, এইসব পণ্যের বাজারে ছড়াছড়ি। যদিও এইসব পণ্যে আপনাকে 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি বা পরিবর্তন বা চেঞ্জ করার ওয়ারেন্টি দিয়ে থাকবে এবং পাশাপাশি 3 বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকবে। তবুও সব পণ্যগুলাই পুরাতন বা বিদেশি ইউজ করা। তো ইন্টেলের ক্ষেত্রে এটা বেশি, ইন্টেল প্রসেসরের ক্ষেত্রে এটা বেশি। এছাড়া অন্যান্য মাদারবোর্ড যেগুলো আছে, গিগাবাইট বলে, এমএসআই, আসুস, এগুলোর ক্ষেত্রে কিন্তু পুরাতন। চায়নাগুলো অবশ্য নতুন। আর যদি আমি প্রসেসরের ক্ষেত্রে যাই, তাহলে প্রসেসরের ক্ষেত্রে যে প্রসেসরের ক্ষেত্রে আপনার 10 জেনারেশন নিচে যে প্রসেসর কিনবেন, সেটা 7 জেনারেশন হোক, 8 জেনারেশন হোক, 9 জেনারেশন হোক, 6 জেনারেশন হোক, বা যে জেনারেশন হোক না কেন, সবগুলো পুরাতন। এসব কিন্তু কখনো বক্সে আসবে না, এগুলো কিন্তু কখনোই বক্সে আসবে না। এসব আসবে আপনাদের ট্রেতে করে, এরকম ট্রেতে করে আসে। যদি এইগুলোতে আপনাকে 1 বছর ওয়ারেন্টি দিয়ে থাকবে, আবার কতগুলো যেগুলো নিচের দিকে ডুয়াল কোর বা কোর 2, এগুলোতে কিন্তু ওয়ারেন্টি দিবে না, বা কোরাই 3 যে 1st জেনারেশন, 2nd জেনারেশনে কিন্তু ওয়ারেন্টি দিবে না, দামও কম, 1013 টাকা। যদি আপনি কোরাই 3 1st জেনারেশন, 2nd জেনারেশন নেন, তাহলে অবশ্যই দাম কম, 1000 থেকে 1500 টাকার মধ্যেই। মাদারবোর্ডের ক্ষেত্রে 110, এই যে মাদারবোর্ড, এটার ক্ষেত্রে যদি আপনি 110-এর নিচে 81 হোক বা 97 হোক, 61 হোক, 55 হোক, 41 হোক, সবগুলাই এগুলো রিফারবিশড বা বিদেশি ইউজ, পুরাতন, এমনকি 10 বছরের পুরাতন এগুলো হতে পারে। এছাড়াও র্যামের ক্ষেত্রে DDR2 র্যামগুলো সবগুলো পুরাতন, DDR3 র্যামের মধ্যে পুরাতন আছে, নতুন আছে, আর DDR4গুলো নতুনই আছে মোটামুটি। আর হার্ড ডিস্কের ক্ষেত্রে যদি আপনি 1 টেরাবাইটের নিচে আসেন, এমনকি 2 টেরাবাইটের নিচে, 1 টেরাবাইট, 500 জিবি, 320 জিবি বা 200 জিবি, সবগুলো পুরাতন। এরকম সবগুলাই ইউজ করা, কতগুলো 10 বছরের, 12 বছরের পুরাতন, যদিও আপনাকে 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিয়ে থাকবে, কিন্তু আসলে এগুলো কিন্তু পুরাতন। এখন কথা হচ্ছে, আপনি কিভাবে বুঝবেন এটা পুরাতন বা নতুন? দোকানদার কিন্তু অনেক সময় আপনাকে এইসব বলবে না, তারা কোরিয়ান বলবে, অনেক সময় বিষয়টা এড়িয়ে যাবে। তো এটার জন্য আপনাকে কিছু জ্ঞান রাখতে হবে। তো আজকে যদি আপনি আমার এই ভিডিওটা দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন কিভাবে বুঝবেন আপনি এই পণ্যটা বিদেশি ইউজড কিনা, রিফারবিশড কিনা। হ্যাঁ, হ্যালো, ওয়েলকাম। আমি অমিত দত্ত সুমন। আজকে আমি আলোচনা করব একটা পিসি বিল্ড করার জন্য, অথবা আপনার ব্যবহৃত পিসিটাকে মডিফাই করার জন্য বা আপডেট করার জন্য, অথবা পিসি একটা আছে নতুন একটা পিসি কেনার জন্য আপনাকে কী কী সাধারণ জ্ঞান রাখতে হবে বা মৌলিক জ্ঞান রাখতে হবে, যেটা না জানলে দোকানদার আপনাকে বোকা মনে করবে বা অল্প জ্ঞানী মনে করে তার দোকানে থাকা কম ব্যবহৃত বা কম বিক্রি হয় স্লো আইটেম বা আটকে পড়া মালটা বসে দেওয়ার চেষ্টা করবে। তো এই জন্য আপনাকে কিছু মৌলিক জ্ঞান রাখতে হবে। যখন আপনি দোকানে যাবেন, তখন দোকানদার আপনাকে প্রশ্ন করতে পারে যে আপনি কোন জেনারেশনের প্রসেসর নেবেন, অথবা বলতে পারে AMD রাইজেন নেবেন নাকি ইন্টেল। আরও প্রশ্ন করতে পারে আপনি বাজেট কত, কী কাজে নেবেন। তো আপনি যদি ঠিকঠাক উত্তর দিতে না পারেন, তাহলে কিন্তু ওরা বুঝে নেবে, তখনই সেই মোতাবেক আপনাকে ঠকাবে। তো এক্ষেত্রে আপনাকে প্রথম খেয়াল করতে হবে যে আপনি তো ভাববেন যে আমি তো মোটামুটি সব কাজ পারি, আমি ফটোশপের কাজ পারি, ভিডিও এডিটিং করতে পারি, বা আমি প্রোগ্রামে কাজ করতে পারি, বা রাইটিং করতে পারি, লেখালেখি করতে পারি, প্রিন্ট করতে পারি। তাহলে কিন্তু শেষ হলো না, আরও অনেক কাজ বাকি থাকে। এটা কিন্তু গেল সফটওয়্যারের কথা। সফটওয়্যার ছাড়া হার্ডওয়্যারের কিছু বিষয় থাকে, যেমনটা আপনার আপনার তো বলতে পারেন আমি তো র্যাম খুলতে পারি, আমি হার্ড ডিস্ক খুলে আরেকটা হার্ড ডিস্ক লাগাতে পারি, আমি প্রসেসর খুলতে পারি, পাওয়ার সাপ্লাই কানেক্টর ইয়ে করতে পারি, পাওয়ার সাপ্লাই চেঞ্জ করতে পারি। তাহলে কিন্তু হলো না, এখনও অনেক জ্ঞান বাকি আছে। তো আজকের ভিডিওটা সেই 0% থেকে শুরু করে 99% জ্ঞান থাকা লোকদের জন্য। তো ভিডিও না আসলে কোথাও যাবেন না। তো প্রথমে আপনি খেয়াল রাখতে হবে মাদারবোর্ডের যে কম্পোনেন্টগুলো আছে, একটা কম্পিউটারের যে কম্পোনেন্ট, মাদারবোর্ড, হার্ড ডিস্ক বা SSD, বা আপনার র্যাম, বা আপনার হচ্ছে M.2, বা আপনার NVMe, বা আপনার NVMe, তো এইসব NVMe, তো এইসব কিন্তু অনেক ব্যাপার থাকে। তো এক্ষেত্রে আপনাকে খেয়াল করতে হবে যে মাদারবোর্ডের কোন কম্পোনেন্টটা বেশি নষ্ট হয়। সবচেয়ে বেশি নষ্ট হয়
সরি কম্পিউটারের কোন কম্পোনেন্টটা বেশি নষ্ট হয়? সবচেয়ে বেশি নষ্ট হয় মাদারবোর্ড এবং পাওয়ার সাপ্লাই। হ্যাঁ, তারপর নষ্ট হয় আপনার হার্ড ডিস্ক, তারপর কম নষ্ট হয় হচ্ছে আপনার র্যাম, এবং সর্বশেষ যেটা নষ্ট হয় না সেটা হচ্ছে আপনার প্রসেসর, মাইক্রো প্রসেসর। এটা নষ্ট খুব কম হয়। তো এই জন্য আপনাকে কী খেয়াল করতে হবে? মাদারবোর্ডের দিক বেশি খেয়াল করতে হবে। মাদারবোর্ডটা যেন একটা ভালো কোম্পানি হয়, ভালো ব্র্যান্ডের হয়, এবং সেখানে যেন মোটামুটি সব কিছু সাপোর্ট করে। HDMI পোর্ট আছে কিনা, USB 3.0 পোর্ট আছে কিনা, সেখানে M.2 বা আপনার NVMe লাগানো যাবে কিনা, এটা খেয়াল করতে হবে, এবং মাদারবোর্ডের মানটাও খেয়াল করতে হবে। এসব কিন্তু চায়না মাদারবোর্ডও হয়, M.2 NVMe চায়না মাদারবোর্ডও লাগাতে পারবেন, কিন্তু মাদারবোর্ডের মানটা খেয়াল করতে হবে। তারপরে আমরা আলোচনা আসি। আচ্ছা, এরপরে আমরা আলোচনা আসবো যে আরো একটা আলোচনা করি। তাহলে দেখতে পাচ্ছেন যে এই যে একটা মাদারবোর্ড, এই মাদারবোর্ডটা কিন্তু এরকম একটা প্যাকেটে থাকবে এরকম করে। আর এখানে খেয়াল করেন যে এই যে মাদারবোর্ডটা কিন্তু মিক্সড মাদারবোর্ড, গিগাবাইট, আসুস। এই পাশে দেখতে পাচ্ছেন যে এই যে পাশে কিন্তু সবই লেখা আছে, আসুস, গিগাবাইট, MSI, তারপর অ্যাজরক, এরকম। এই পাশে আবার কিন্তু 41, 31, 87, 110, B250 বা B350, 550, 450, এরকম কিন্তু অনেক কিছু লেখা আছে। তার মানে এটা কিন্তু মিক্সড মাদারবোর্ড, মানে পুরাতন মাদারবোর্ড নিয়ে এসে এরকম একটা প্যাকেটে তোলা হয়, এরকম প্যাকেটে করে দেওয়া হয়। আবার এই পাশে দেখতে পাচ্ছেন আরেকটা মাদারবোর্ড। এখানে যে মাদারবোর্ড দেখতে পাচ্ছি এটা কিন্তু শুধুমাত্র ইন্টেল লেখা, এখানে কিন্তু অন্য কিছু লেখা নেই। তার মানে এটা ব্র্যান্ডেড মাদারবোর্ড, বা এখানে গিগাবাইট লেখা, সেটাও কিন্তু ব্র্যান্ডেড একটা, বা আসুস বা অ্যাজরক যেটাই হোক না কেন, বা MSI একটাই লেখা থাকবে, আর এটা কিন্তু অনেকগুলো লেখা। তো মাদারবোর্ডের ক্ষেত্রে আরেকটা জিনিস খেয়াল করতে হবে যে আপনার মাদারবোর্ডটাতে সাপোর্ট করে কিনা, আপনার মাদারবোর্ডে M.2 সাপোর্ট করে কিনা। M.2 বা NVMe বা র্যাম কিন্তু অনেকটা একই রকম। এই যে র্যামে কিন্তু এই পাশে কাটা, হ্যাঁ, এটা কিন্তু এইভাবে বসবে, এইভাবে বসবে। আর M.2 ক্ষেত্রে কিন্তু তা না, M.2 ক্ষেত্রে এখানে কিন্তু কাটা, এটা কিন্তু এইদিকে না বসে এইদিকে বসবে। র্যাম বসবে এইদিকে, এটা বসবে এইদিকে, এরকম করে একসাথে বসে যাবে, বা এরকম করে বসে যাবে। আর M.2 আর NVMe এর মধ্যে তেমন পার্থক্য না, হালকা কিছু পার্থক্য, সেটা হচ্ছে দেখতে একই রকম, শুধু এখানে কাটাটা, এখানে 2টা কাটা, আর M.2-তে NVMe-তে একটা কাটা, এই পার্থক্য। আর বিষয়টা হচ্ছে কি, M.2 NVMe হার্ড ডিস্ক বা SSD এই সবগুলো কিন্তু একই কাজ, এগুলো সবগুলো স্টোরেজ, সবগুলো হার্ড ডিস্কের মতো। এটা হচ্ছে হার্ড ডিস্ক পুরাতন, এটা হচ্ছে হার্ড ডিস্কের তারপরে ভার্সন, M.2 তারপরে ভার্সন, আর NVMe সর্বশেষ লেটেস্ট ভার্সন, একই কাজ। তো পার্থক্যটা এটাই যে আপনার হার্ড ডিস্কে কিন্তু স্পিড কম হয়। হার্ড ডিস্ক ঘুরে, অনেক মেকানিজম আছে, ঘুরবে, যার ফলে কিন্তু স্পিডটা অনেক কম হবে। হার্ড ডিস্ক দিয়ে যদি আপনি কম্পিউটারে করেন, চালু হতে সময় লাগবে 1 মিনিট বা 40 সেকেন্ড। যখন আপনি হার্ড ডিস্ক বাদে SSD লাগাবেন, তখন কিন্তু আপনার অনেক কম সময় লাগে, 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে চালু হয়ে যাবে। যখন আপনি M.2 লাগাবেন, তখনও তাই, 10 থেকে 12 সেকেন্ড। আর যদি আপনি NVMe লাগান, তাহলে কিন্তু অনেক কম, 5 সেকেন্ড, আমার ধারণা 5 থেকে 7 সেকেন্ডের মধ্যেই চালু হবে, বা যে কোনো প্রোগ্রাম খুব তাড়াতাড়ি হবে। আর এইসব কিন্তু নষ্ট খুব কম হয়, এইসব জিনিস খুব নষ্ট কম হয়। তো এইসব জিনিসের মধ্যে সবচাইতে বেশি যে কমন জিনিস, সেটা হচ্ছে এই হার্ড ডিস্ক এবং SSD, দুইটা হচ্ছে কমন। এই দুটো জিনিস আজ থেকে 15 বছরের পুরাতন মাদারবোর্ডেও সেট হবে, এবং বর্তমান এবং আগামী 10-5 বছর মাদারবোর্ডে সেট হবে। কেননা শুধু দরকার আপনার একটা SATA পোর্ট, এবং SATA পোর্ট এরকম করে লাগাই দিয়ে এটা মাদারবোর্ডে বসাই দিলেন, মাদারবোর্ড SATA পোর্টে বসাই দিবেন। হ্যাঁ, SSD-টাও তাই, SSD-টাও সেম জিনিস, এটা তো SATA সিস্টেম, এরকম SATA পোর্ট এখানে একটা দিবেন, এখানে একটা দিলেন, আর পাওয়ার কেবল দিলেন, সেম। কিন্তু আপনার এই যে M.2 বা NVMe, এটা কিন্তু তা হবে না। M.2 কিন্তু সেই মাদারবোর্ডে সেরকম স্লট থাকতে হবে। আপনার 110 মাদারবোর্ড M.2 অনেকগুলোতে আছে, 81 2-1টা আছে, কিন্তু নিচেরগুলোতে কিন্তু নাই। আপনি কিন্তু আজ থেকে 3-4 বছর, 5 বছরের পুরাতন, বা 7 বছর, 10 বছর পুরাতন মাদারবোর্ডে M.2 বা NVMe লাগাতে পারবেন না। আর র্যামের ক্ষেত্রেও তাই, র্যামটাও কিন্তু DDR2, DDR3, DDR4 র্যাম আছে। DDR2 র্যামটা হচ্ছে 31 মাদারবোর্ডে, DDR3 র্যাম বোর্ডটা হচ্ছে 41 থেকে শুরু করে 110-এর আগ পর্যন্ত, 55, 61, 67, 87, 71, 95, 96 এসব মাদারবোর্ডে DDR3 র্যাম সাপোর্ট করবে। আর এরপরে যেটা 110 থেকে শুরু করে পরবর্তীগুলোতে আপনার DDR4 র্যাম সাপোর্ট করবে। তো এইটার বুদ্ধি হচ্ছে সবচেয়ে বুদ্ধি জেনারেশন, মানে 6 জেনারেশন থেকে শুরু করে
উপরের দিকে সব জেনারেশনে 6 হোক, 7 হোক, 8 হোক, 9, 10 সবগুলোতে DDR4 RAM। এবং আপনার 6 জেনারেশন নিচে 4 জেনারেশন থেকে শুরু করে একদম 41 মাদারবোর্ড পর্যন্ত DDR2 RAM সাপোর্ট, DDR3 RAM সাপোর্ট করে। তো এগুলো শুনে হয়তো আপনার মাথার ঘোরান দিচ্ছে যে এগুলো তো এত কিছু বুঝতেছে না, মাথা ঢুকতেছে না। এর জন্য সবচেয়ে ভালো বুদ্ধি হচ্ছে আপনাকে জেনারেশনের মধ্যে সবচেয়ে লাস্টে যেরকমটা কান টাইলে মাথা আসে, জেনারেশন যত বেশি আপডেট হবে তত বেশি সুবিধা পাবেন, তত বেশি আপনি HDMI পোর্ট, USB 3, NVMe, M.2 সব পাওয়া যাবে। তো এখন আমরা চলে আসি যে আপনার জেনারেশনের মধ্যে কী কী সিস্টেম আছে। একটা রাইজেনের একটা আছে AMD রাইজেন, আর হচ্ছে ইন্টেলের Core i7, Core i3, Core i5 এরকম। তো প্রত্যেকটার আবার জেনারেশন আছে, Core i3, Core i5, Core i7 এগুলোর আবার ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন করতে করতে এখন 11 জেনারেশন পর্যন্ত। যত বেশি জেনারেশন যাবেন তত বেশি আপনি সুবিধা বেশি পাবেন। যেরকম HDMI পোর্টটা কি, এরকম মাদারবোর্ডে এরকম একটা পোর্ট থাকে, এটা তো ভিজে পোর্ট, এখানে কিন্তু ওইটা লাগাতে হয় নার্স সিস্টেম, এসব কম্পিউটার এসবের জন্য বা ইয়ের জন্য। এখনকার নতুন যে মাদারবোর্ড মানে কী বলে মনিটরগুলো আছে, মনিটরগুলোতে কিন্তু শুধুমাত্র HDMI পোর্ট থাকে, আবার কতগুলোতে দুটোই আছে। তো যদি এরকম হয় আপনার মাদারবোর্ডে আছে HDMI পোর্ট কিন্তু আপনার মনিটরে HDMI পোর্ট নাই, তাহলে কিন্তু সেট হবে না। আবার মাদারবোর্ডে HDMI পোর্ট আছে, ভিজে পোর্ট নাই কিন্তু আপনার এখানে নাই, তাহলে কিন্তু সেট হবে না। এই জন্য এগুলো কিন্তু একটু খেয়াল করতে হবে। আর এগুলো খেয়াল বেশি না করতে পারলে আপনাকে সবচেয়ে ভালো যেটা খেয়াল করতে হবে জেনারেশন বেসড। আপনি যত বেশি জেনারেশন নেবেন তত বেশি আপনার এক কথা উত্তর হয়ে যাবে, তত বেশি আপডেট পাবেন, টাকাও একটু বেশি খরচ হবে। ইচ্ছা করলে আপনি 10,000 টাকা বিল করতে পারবেন ওল্ড ভার্সনে নিয়ে দিয়ে, 1 বছর কিন্তু ওয়ারেন্টিও পাবেন। তো যাই হোক, এখন এত কথা না বলে আমি আজকে তো যাই হোক, আমি আগামী যে ভিডিও থাকবে এখানে থাকবে হচ্ছে আপনার যে এইসব পণ্যের দাম কি, কোনটা জেনারেশনটা কি, জেনারেশনে কি ভ্যারি করবে, কী কী পার্থক্য এইসবেরটা, এবং কার দাম কত, কোন জেনারেশন দিয়ে পিসি বিল করলে কত টাকা আপনার বাজেট আসবে, এইটা নিয়ে আমি আগামী ভিডিও করব। তো এটা দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। আগামী কয়েকদিনের মধ্যে এরকম একটা ভিডিও আপনার চ্যানেলে আপলোড দিব। তো সে পর্যন্ত